গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ২। অন্ধকার। চারিদিকে শুধু জমাটবদ্ধ নিকষ কালো অন্ধকার। মাথার ভেতরটা যেন হাজারটা ড্রামের শব্দের মতো কিছু বিকট আওয়াজ বাজছে। ওরা চোখ খোলার চেষ্টা করল, কিন্তু চোখের পাতা দুটো যেন এক একটা পাথরের চেয়েও ভারী মনে হচ্ছে। নিজের অস্তিত্ব অনুভব করার আগে সে নাকে পেল এক ভ্যাপসা পচা গন্ধ, আর কানে এলো কিছু অস্ফুট কান্নার আওয়াজ। নিউ ইয়র্কের সেই অভিশপ্ত সন্ধ্যার পর থেকে ওরার জীবনের সময়রেখা যেন থমকে গিয়েছে। সেই প্রতারক লোকটির হাতের পাথরের আঘাতে যখন ওরা নিথর হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েছিল, তখন তার চারপাশের আকাশটা শেষবারের মতো রক্তিম বর্ণ ধারণ করেছিল। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে দেখেছিল লোকটা হিংস্র এক উল্লাসে তার ফোনটা পায়ের তলায় পিষে ফেল। তারপর সব স্তব্ধ। পরবর্তী ২ দিনের কোনো স্মৃতি ওরার মগজে নেই। সেই ২ দিন ছিল ওরার অস্তিত্ব বিলীন হওয়ার এক বিভীষিকা। মূলত সেই লোকটা ছিল আন্তর্জাতিক এক নারী পাচারকারী চক্রের স্পটার, যারা একা মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ফাঁদে ফেলে। ওরাকে অজ্ঞান অবস্থায় তারা নিয়ে গিয়েছিল নিউ ইয়র্কের ব্রুকলিনের এক পরিত্যক্ত ওয়্যারহাউজে। সেখানে তাকে কোনো মানুষের মর্যাদা দেওয়া হয়নি, বরং এক জড় পদার্থের মতো হাত পা বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছিল। যখন ওরার আংশিক জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করল এক অন্ধকার কন্টেইনারের ভেতর। জায়গাটা অসহ্য রকমের গরম এবং স্যাঁতসেঁতে। কন্টেইনারের দেয়ালগুলোতে ময়লার আস্তরণ, আর সেখান থেকে নোনা জলের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। ওরার সুন্দর জামা এখন ক্ষতবিক্ষত, ধুলো আর রক্তের দাগে সেটা চেনার উপায় নেই। তার সেই রেশমি চুলগুলো জট পাকিয়ে গলার সাথে লেপ্টে আছে। ওরার পাশের কোনায় আরও কয়েকজন মেয়ে কুণ্ডলি পাকিয়ে বসেছিল। কারও পরনে দামি পোশাক, কেউ বা ছিন্নমূল। কিন্তু সবার চোখে একটা সাধারণ মিল, সেটা হলো মি খুতুর চেয়েও ভয়াবহ এক আতচিঙ্কের প্রতিচ্ছবি। তারা কেউ কথা বলছিল না, শুধু মাঝে মাঝে অন্ধকারের বুক চিরে একাধটা দীর্ঘশ্বাস বা অস্ফুট ফোপানি ভেসে আসছিল। ওরা যখন টলটলায়মান অবস্থায় উঠে বসার চেষ্টা করল, তখন কন্টেইনারের ভারী স্লাইডিং দরজাটা বিকট শব্দে খুলে গেল। সেই কর্কশ শব্দে ওরার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এল। ২ জন দানবীয় আকৃতির পুরুষ ভেতরে ঢুকল। তাদের হাতে কড়া পাওয়ারের টর্চ। টর্চের আলোটা ওরার মুখে পড়তেই সে যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেল। এই যে সুন্দরী তো জেগে উঠেছে গু। একটা লোক ওরার চিবুকটা তার নোংরা আঙুল দিয়ে সজোরে চেপে ধরল। লোকটার মুখ দিয়ে সস্তা তামাক আর মদের উৎকট গন্ধ বেরোচ্ছিল। কথাও বলছে ইংরেজিতে। দ্বিতীয় লোকটা কুৎসিতভাবে হেসে বলল, বস ঠিকই বলেছিল, এই মালের চোখ দুটো যদি ঠিকঠাক লস অ্যাঞ্জেলেসের মার্কেটে পৌঁছানো যায়, তবে একরাতেই আমাদের কয়েক বছরের কামাই হয়ে যাবে। দেখছিস ওর চোখের রং? হ্যাজেল। একদম খাঁটি জিনিস গু। একে সাধারণ জায়গায় দিলে লস হবে। আজ রাতেই ভ্যানে করে একে পিঙ্ক হাউসে পাঠানো হবে। ওখানে বড় বড় কাস্টমার আসে। ওরা সমস্ত শক্তি দিয়ে লোকটার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার শরীর তখন এক ফোঁটা জলের অভাবে মৃতপ্রায়। সে শুধু অস্ফুট স্বরে বলল, ছেড়ে দিন আমাকে। আমার মা আপনাদের অনেক টাকা দেবে। তবুও আমার ক্ষতি করবেন না গি। লোকটা অট্টহাসি দিয়ে উঠল। তোমার মা? সে কি তোমার থেকেও সুন্দর? বেঁচে কত পেতে পারি একটু বলবে? আমরা না হয় তাকেও হা হা হা। লোকগুলো আবারও বিশ্রীভাবে হাসল। ওরা নজর ফিরিয়ে চারপাশটা দেখল। প্রত্যেকটা মেয়েই প্রচণ্ড অসহায়ভাবে বসে আছে। সে শুনেছিল স্প্যানিশ ভাষায় লস অ্যাঞ্জেলেস অর্থ ফেরেস্তারা বা পুণ্যের শহর বোঝালেও এটা আদ্যে শয়তানের শহর। এখানে পৃথিবীর জঘন্য কাজগুলো অনায়াসে সচরাচর হয়ে থাকে। কিন্তু তার জীবনটা কি করে এভাবে এক নিমিষেই বদলে যেতে পারে? সেদিন রাতেই ওরাকে এবং আরও কয়েকজনের সাথে একটি ঢাকা ভ্যানে তোলা হল। লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্য এই দীর্ঘ পথটা তারা পাড়ি দিচ্ছিল অত্যন্ত গোপনে। ভ্যানের ভেতরটা ছিল নিঃশ্বাস নেওয়ার অযোগ্য। ওরা বুঝতে পারল এটাই তার শেষ সুযোগ। লস অ্যাঞ্জেলেসের সেই অন্ধকার ডেরায় একবার পৌঁছে গেলে তাকে ফিরে পাওয়ার আর কোনো পথ থাকবে না। ভ্যানটি যখন ক্যালিফোর্নিয়ার মরুপ্রান্তরের কাছাকাছি এক নির্জন পাহাড়ি রাস্তায় পৌঁছাল, তখন একটা যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটা সামান্য ঝাঁকুনি দিয়ে গতি কমিয়ে দিল। পাহারা দেওয়া লোকগুলো তখন তন্দ্রাচ্ছন্ন। ওরা তার কবজির বাঁধনটা পেছনের এক লোহার হুকের সাথে ঘষে ঘষে আগেই আলগা করে ফেলেছিল। চামড়া ছিঁড়ে রক্ত বেরোচ্ছিল, কিন্তু সেই শারীরিক যন্ত্রণা তার মনের জেদের কাছে নস্যি। হঠাৎ ভ্যানটি যখন একটা তীক্ষ্ণ বাঁক নিল,
ওরা তার সমস্ত শক্তি দিয়ে পেছনের দরজাটা ধাক্কা দিল। দরজাটা পুরোপুরি লক করা ছিল না, হয়তো অসাবধানতায়। ওরা কোনো কিছু চিন্তা না করে চলন্ত ভ্যান থেকে বাইরের অন্ধকারে ঝাঁপ দিল। বাতাসের তীব্র ঝাপটা আর মাটির পাথুরে আঘাত ওরার শরীরকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। সে কয়েকবার ডিগবাজি খেয়ে রাস্তার পাশের ঝোপের মধ্যে গিয়ে পড়ল। পেছনে ভ্যানের কড়া ব্রেক কষার শব্দ হল। মা লটা পালিয়েছে। গুলি কর ওরে। জ্যান্ত না পারলেও রা শরীরটা নিয়ে চল। পাচারকারীদের গলার চিৎকার পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল। ওরা পেছনে তাকাল না। তার পায়ে স্যান্ডেল নেই, পিচঢালা রাস্তার ঠান্ডা আর নুড়ি পাথর তার পায়ে বিঁধছে, কিন্তু সে ছুটছে। লস অ্যাঞ্জেলেসের এই জনমানবহীন রাস্তায় সে কেবল এক আতঙ্কিত রমণী। পেছন থেকে লোকগুলো টর্চ নিয়ে ধাওয়া করছে। ওরার মনে হচ্ছে তার ফুসফুস ফেটে যাবে। বাঁচান! কেউ কি আছেন? সামওয়ান হেল্প মি! ওরা রাস্তার একপাশ থেকে অন্য পাশে অন্ধের মতো দৌড় দিল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে তীব্র গতিতে ধেয়ে আসছিল একটি অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্পোর্টস বাইকের আলো। বাইকের গর্জন যেন আকাশ কাঁপিয়ে দিচ্ছে। ওরা নিজেকে সামলাতে পারল না। দ্রুতগামী বাইকের সামনে সে হঠাৎ এসে পড়লে বাইকারটি প্রচণ্ড শব্দে ব্রেক কষল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বাইকের সামনের অংশের সাথে ওরার সজোরে ধাক্কা লাগল। ওরা ছিটকে পড়ল রাস্তার একধারে। বাইকারটি ভারসাম্য হারিয়ে বাইকসহ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লিপ কেটে বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ল। রাস্তায় ঘর্ষণের ফলে আগুনের ফুলকি ছুটে গেল। ওরা নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কপাল দিয়ে নতুন করে রক্ত ঝরছে। পেছন থেকে পাচারকারীরা দৌড়ে আসছিল, কিন্তু বাইকারের সেই দুর্ধর্ষ এন্ট্রি আর বাইকের বিকট শব্দে তারা থমকে দাঁড়াল। লস অ্যাঞ্জেলেসের এই রাস্তায় এই বাইকারকে চেনে না এমন মানুষ কমই আছে। লোকগুলো ভয় পেয়ে অন্ধকারের মাঝেই পিছিয়ে গেল। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে তার ঝাপসা চোখে ধরা পড়ল একজন বলিষ্ঠ দেহের মানুষ ধুলো ঝেড়ে উঠে দাঁড়াচ্ছে। ওরা শেষবারের মতো বিড়বিড় করে অস্ফুটে বলল, আমাকে বাঁচান, প্লিজ হেল্প মি উ। তার হ্যাজেল রঙের চোখ দুটো বোজার আগেই সে অনুভব করল এক জোড়া শক্ত হাত তাকে আগলে ধরছে। সিডারউড ও পুরুষালী ঘ্রাণ মিশ্রিত এক তীব্র সুগন্ধি তার নাকে এসে বিঁধছে। অতঃপর সেই আভিজাত্যমাখা স্পর্শ। চেতনা লুপ্ত হওয়ার আগে একবারের জন্য ওরার মনে হল এই স্পর্শটা তো তার চেনা। অথচ আশ্চর্য, সে তো এদেশে এসেছেই দুদিন আগে, তাহলে এই লোকটাকে কোথায় দেখবে? পুরোপুরি অবচেতন হওয়ার আগে একবারের জন্য তার দৃষ্টিতে ধরা দিল বলিষ্ঠ পুরুষের অদ্ভুত সৌন্দর্যপূর্ণ সেই চোখজোড়া। নীলবাদামি দ্বিবর্ণ বিশিষ্ট দুটো বিস্ময়কর চোখ। ওরার নিষ্ক্রিয় মস্তিষ্ক এক নিমিষেই বিচলিত হয়ে উঠল, এই চোখজোড়া তো সে আগেও দেখেছে। বহুমাস আগে, কিন্তু কোথায়? ওরার মস্তিষ্ক তা মনে করার আগেই সে পুরোপুরি জ্ঞান হারাল। অচেনা দেশে এসে এয়ারপোর্ট থেকে নারী পাচারকারীদের জালে ফেসে গিয়ে এভাবে কিডন্যাপ হয়ে এক লহমায় জীবনের সাথে এত কিছু হয়ে যাবে তা হয়তো ওরা কল্পনাতেও ভাবেনি। অন্ধকার রাস্তার বুকে ভারী বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে এই নির্জন হাইওয়েতে তখন কেবল যান্ত্রিক গোঙানি আর বাতাসের শো শো শব্দ। বাইকটা রাস্তা ঘেঁষে ছিটকে পড়ে আছে, যার হেডলাইটের টিমটিমে আলোয় ধুলো উঠছে। বাইকারটি উঠে দাঁড়াল। তার পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে গ্লাভস আর মাথায় কার্বন ফাইবারের হেলমেট। হেলমেটটা খুলতেই বেরিয়ে এল এক জোড়া তীক্ষ্ণ চোখ আর ঘাম সিক্ত কপাল। সে আর কেউ নয়, লস অ্যাঞ্জেলেস কাঁপানো প্রফেশনাল রাইডার ঋত্বিক স্যানাল, যার কাছে গতি মানেই জীবন আর বাইক মানেই আসক্তি। ঋত্বিক নিজের কনুইয়ের ছিলে যাওয়া অংশে একবার হাত বুলিয়ে চোখমুখ খিচে নিল। কিন্তু তার চেয়েও বড় ধাক্কা সে খেল রাস্তার মাঝখানে পড়ে থাকা নিথর শরীরটা দেখে। এক লহমায় সে দৌড়ে গিয়ে ওরার পাশে হাঁটু গেড়ে বসল। হেই, আর ইউ ওকে? লিসেন টু মি। ঋত্বিক ওরার ঘাড়ের নিচে হাত দিয়ে তাকে একটু তোলার চেষ্টা করল। ওরার ফর্সা মুখটা তখন পাংশুটে হয়ে গেছে, কপালে চোট লেগেছে কিছুটা। রক্ত ধুলোয় বিচ্ছিরি এক অবস্থা। অন্ধকারের আবছা আলোয় মেয়েটাকে দেখতে দেখতেই অচিরেই ঋত্বিকের চোখমুখে কিঞ্চিৎ সন্দেহের ছাপ পড়ল। এই মেয়েটাকে কি সে চেনে? নাকি এটা কেবলই তার মনে ভুল? ওরা আধো বোজা চোখে ঋত্বিকের দিকে তাকাল, কিন্তু সেখানে কোনো পরিচিত মুখ নেই। বরং এক অচেনা পুরুষের বলিষ্ঠ স্পর্শে সে শেষবারের মতো বিড়বিড় করল, প্লিজ হেল্প মি উ। পরক্ষণেই ওরার শরীরটা নিস্তেজ হয়ে এল ঋত্বিকের বাহুবন্দী অবস্থায়। ঋত্বিক আর এক মুহূর্ত সময় নষ্ট করল না।
সে অরাকে পাজাকোলা করে তুলে নিল। অতঃপর তাকে নিয়ে ছুটে গেল নিজের বাইকের কাছে। বাইকটা তখনও স্টার্ট নেওয়ার অবস্থায় আছে। ইত্তিক এক হাতে অরাকে নিজের বুকের সাথে চেপে ধরে অন্য হাতে বাইকটা সোজা করল। প্রফেশনাল রাইডার হওয়ার সুবাদে এই কসরত তার কাছে জলভাত। সে অরাকে তার সামনে ফুয়েল ট্যাঙ্কের উপর বসিয়ে নিজের এক হাত দিয়ে তাকে আগলে ধরল। অরার পা দুটো দুহাতে টেনে নিয়ে নিজের উরুর সাথে ঠেকিয়ে দিল। বাইক স্টার্ট দেবার আগে গম্ভীর কণ্ঠে একবার আওড়াল, জাস্ট হোল্ড অন স্ট্রেঞ্জার গু। গর্জন করে উঠল বাইকের ইঞ্জিন। ধোয়ার কুণ্ডলি পাকিয়ে হৃত্বিক স্যানাল বাতাসের গতিতে মিলিয়ে গেল লস অ্যাঞ্জেলেসের মূল শহরের দিকে। চেতনার রন্ধ্রে রন্ধ্রে এক শীতল শিহরণ। নাসারন্ধ্রে এসে ধাক্কা দিচ্ছে সিডারউড ও পুরুষালী এক তীব্র আভিজাত্যের ঘ্রাণ। অরা ধীরে ধীরে চোখের পাতা মেল। ঝাপসা দৃষ্টিটা যখন স্বচ্ছ হতে শুরু করল, ঠিক তখনই সে থমকে গেল। তার ঠিক সামনেই ঝুঁকে আছে এক অদ্ভুত মায়াবী রহস্যময় অবয়ব। অরা বিস্ময়ে পাথর হয়ে চেয়ে রইল সেই বিস্ময়কর চোখ জোড়ার দিকে। পৃথিবীর সমস্ত ব্যাকরণ যেন এই এক জোড়া চোখের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। লোকটার ডান পাশের চোখটি হিমের মতো শীতল নীলচে রঙের, আর বাম পাশের টিশর্টের গোধূলির মতো গা বাদামি। এক জোড়া চোখে দুই ভিন্ন জগতের সহাবস্থান। এই বৈপরীত্য যেন এক তীব্র সম্মোহন তৈরি করে রেখেছে। মুহূর্তের মাঝে চেতনার অতল থেকে ভয়ের সেই স্মৃতিগুলো আছড়ে পড়ল অরার মগজে। সে ছটফট করে ধরফরিয়ে বিছানায় উঠে বসল। শরীরটা ব্যথায় অবশ হয়ে থাকলেও আতঙ্কে সে কুঁকড়ে গেল এক কোণায়। অরা বড় বড় চোখে চারপাশটা দেখে নিল। সে এক বিশাল ও অত্যাধুনিক বেডরুমে শুয়ে আছে। পুরো ঘরটি ব্ল্যাক এবং গ্রে কম্বিনেশনে সাজানো। দেয়ালের কারুকাজ থেকে শুরু করে আসবাবপত্র, সবকিছুতেই এক ধ্রুপদী আভিজাত্য আর আধুনিকতার ছাপ। ঘরের এক কোণে রাখা দামি মিউজিক সিস্টেম আর কিছু রাইডিং গিয়ার জানান দিচ্ছে এই কক্ষের মালিকের রুচি। বিছানার ঠিক পাশেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত সৌন্দর্যময় চোখের সুঠাম দেহের ব্যক্তিটি। খালি চোখে তাকে দেখার পর অরার মনে হল, বিধাতা যেন নিজের হাতে কোনো তথাকথিত গ্রিক দেবতার প্রতিমূর্তির আদলে তাকে গড়েছেন। কাঁধ অবধি দোলানো ডার্ক ব্রাউন সিল্কি চুল, যা কপালে এসে অবাধ্যের মতো কিছুটা ছড়িয়ে আছে। পরনে একটি কালো স্লিমফিট টি শার্ট আর প্যান্ট, যা তার বলিষ্ঠ ও সুগঠিত দেহের প্রতিটি পেশিকে স্পষ্ট করে তুলছে। ইত্তিকের বাম হাতের তালুতে একটি সাদা ব্যান্ডেজ বাঁধা। তার চোখে মুখে অবাধ কাঠিন্য। কাঁধ অবধি ছোঁয়া ঝাঁকড়া চুলগুলো অবিন্যস্ত আকারে এলোমেলো। এটা তো হৃত্বিক। এনাকে তো ওরা খুব ভালো করেই চেনে। এই লোক তার সামনে কি করে? সে এখন কোথায় আছে? সে কি স্বপ্ন দেখছে? ওই লোকগুলো কি তাকে বাস্তবে কোথাও বিক্রি করে দিয়েছে? কি হচ্ছে না হচ্ছে ওরা কিচ্ছু বুঝতে পারল না। ওরা যখন আতঙ্কে হাঁপাচ্ছে, হৃত্বিক তখন এক চুলও নড়ল না। সে একই দ্বিভঙ্গিতে নির্বিকারভাবে ওরার দিকে চেয়ে রইল নিজের দ্বিবর্ণের রহস্যময় চোখ জোড়া নিয়ে। ঠিক সেই মুহূর্তে পাশের দরজা দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এল এক রমণী। পরনে তার আকাশী রঙের অত্যন্ত ফ্যাশনেবল ওল্ডমানি আউটফিট, যা তার উজ্জ্বল শ্যামবর্ণের সাথে চমৎকার মানিয়ে গেছে। মেয়েটির ছোট করে ছাটা পিঠ অবধি চুল আর সপ্রতিভ চলাফেরা এক নিমেষেই ঘরটির গুমোট আবহাওয়াকে কিছুটা হালকা করে দিল। মেয়েটিকে দেখে ওরা কিছুটা আশ্বস্ত হল ঠিকই, কিন্তু নিজের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে এল। তার গায়ের সেই ধুলোবালি আর রক্তমাখা জামাটা বদলে ফেলা হয়েছে। এখন তার পরনে একটি অত্যন্ত নরম ও দামি আরামদায়ক সাদা রঙের গাউন। মাথায় সাদা ব্যান্ডেজটা জানান দিচ্ছে তার ক্ষতের পরিচর্যা করা হয়েছে। ওরা আকুল হয়ে মেয়েটির হাত চেপে ধরল। কম্পিত স্বরে প্রশ্ন করল, আমি কোথায়? আমার জামাকাপড়? ওরা কথাগুলো জায়গাভেদে ইংরেজিতেই বলল। মেয়েটি মিষ্টি করে হাসল। ওরার হাত আঁকড়ে ধরে শান্ত গলায় বলল, রিল্যাক্স, তুমি একদম নিরাপদ জায়গায় আছ। আইম মিনশা স্যানাল। আর আমার পাশে এই যে বান্দাটা দাঁড়িয়ে আছে, ও হলো আমার ছোট ভাই হৃত্বিক স্যানালগু। মিনশা একবার হৃত্বিকের দিকে তাকিয়ে আবার ওরার দিকে ফিরল। হৃত্বিকের চোখে মুখে বিশেষ কোনো ভাবান্তর নেই। গত রাতে হৃত্বিক তোমাকে হাইওয়ে থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। তোমার অবস্থা খুব খারাপ ছিল। রাতেই ডক্টর ডাকা হয়েছিল, তিনি এসে চেক আপ করে দিয়েছেন আর তোমার ড্রেসটা আমিই চেঞ্জ করে দিয়েছি। তোমার ভয়ের কোনো কারণ নেই, বোনঘ। ওরা মিনশার কথাগুলো শুনছিল, কিন্তু তার দৃষ্টি বারবার ফিরে যাচ্ছিল সেই নির্লিপ্ত সুদর্শনের দিকে। ওরা কিঞ্চিত শুষ্ক ঢোক গিলে পুনরায় মিনশার দিকে ফিরল। সে কিছু বলবে তার আগেই মিনশা বলে উঠল, তোমার নাম কি?
আর তুমি রাতের বেলায় ওই রাস্তায় পৌঁছালে কিভাবে? তোমাকে দেখে তো মনে হয় গি। মিনসার কথা শেষ হওয়ার পূর্বেই অরা বলে উঠল, আইম অরা। অরোরা উইন্টার্সক। অরার এই একটি কথাতেই ঘরের পরিবেশ সম্পূর্ণ থমকে গেল। পাশে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখের ঋত্বিকের ভাবমূর্তিও শিথিল হল। অবশ্য হয়তো সে খুব একটা অবাকও হয়নি। আবার তার মাথায় কি চলছে এটাও বোঝা মুশকিল। সে একনাগাড়ে চেয়ে আছে অরার দিকে। মিনসার ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। কিন্তু অরা বিষয়টা ঠিক বুঝতে পারল না। সে ইতস্তত হয়ে আরও কিছু বলবে তার আগেই মিনসা গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? আইয়াহ, তুমি কি বাঙালি? এতক্ষণ ইংরেজিতে কথোপকথন হলেও হুট করে মিনসার মুখ থেকে বাংলা শুনতে পাওয়ায় ওরা নিজে কিছুটা অবাক হল। তবে এতে সে কিছুটা স্বস্তিও পেল। ওরাও আর দ্বিধা না করে মাথা নেড়ে বলল, জি। আপনারাও তো বাঙালি, তাই না? ওরা না চাইতেও প্রশ্নটা করে বসল। এই দুই ভাইবোনকে পুরোপুরি বাঙালি বলে মনে হচ্ছে না। বিদেশি বিদেশি একটা ভাবগম্ভীর্য রয়েছে। যদিও ওরা হৃত্বিককে তো ভালো মতোই চেনে। এদিকে অরার প্রশ্নের জবাব না দিয়েই হুট করেই মিনসা জিজ্ঞেস করে বসল, তোমার মায়ের নাম কি? হুট করে মায়ের নাম জিজ্ঞেস করাতে ওরা কিঞ্চিত থমকে যায়। পরক্ষণেই ভাবল তার মা তো অনেক দেশেই ব্যবসার জন্য বেশ পরিচিত, হয়তো এই কারণে মায়ের নাম জানতে চাইছে। অবশ্য পরিচয় না দিয়ে সে তার মায়ের কাছে পৌঁছাবে কি করে? তাই ওরা কোনো দ্বিধা না করেই বলে ফেল, আমার মায়ের নাম অ্যানা উইন্টার্স। অথচ ওরার ভাবনাতেও নেই যে তার মায়ের এই একটিমাত্র পরিচয় তার জীবনের সকল উত্থানপতনের কারণ। সেটা তার অজানা অতীতের গল্প হোক কিংবা অনিশ্চয়তার বর্তমান ভবিষ্যৎ। মায়ের নামটা উচ্চারণ করার সাথে সাথেই রুমে আবহে যেন এক অকাল নিস্তব্ধতা নেমে এল। মিনসা স্যানালের মুখে যেটুকু প্রশান্তির হাসি ছিল তা মুহূর্তেই মিলিয়ে গিয়ে এক গভীর চিন্তার রেখা ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা হৃত্বিক, যার চোখে মুখে এতক্ষণ কেবল এক নিরুত্তাপ কাঠিন্য ছিল, সে হঠাৎ করেই জ্যান্ত মূর্তিতে পরিণত হল। তার সেই অদ্ভুত দ্বিবর্ণের চোখজোড়া একবার অরার উপর স্থির হয়ে পরক্ষণেই তা সরিয়ে নিল। এক অদ্ভুত তাচ্ছিল্য আর অবজ্ঞার সংমিশ্রণে হৃত্বিক ঘর থেকে বেরিয়ে গেল, যেন অরার উপস্থিতিই এখন তার কাছে অসহ্য। অরা বিভ্রান্ত হল। সে মিনসার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি কি এখনই আমার মায়ের কাছে যেতে পারি? তিনি নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছেন গু। মিনসা দীর্ঘশ্বাস ফেলে অরার হাতটা ধরল। তার গলায় এখন সেই আগের চপলতা নেই, সে গম্ভীর স্বরে বলল, অরা, তোমাকে তোমার মায়ের কাছে পাঠাতে আমাদের একটু সময় লাগবে। কিছু ডকুমেন্টারি প্রবলেম রয়েছে, যেগুলো এখনই তোমাকে বোঝানো সম্ভব নয়। আপাতত তুমি এখানেই নিরাপদ। মায়ের কাছে যাওয়ার তীব্র আকুতি থাকলেও মিনসার কথায় ওরা কিছুটা দমে গেল। ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করল, দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা হৃত্বিক মিনসার কথা শুনে যেন প্রচণ্ড চাপা রাগে ক্ষিপ্ত হল। তার চোখে মুখে ফুটে ওঠা বিরক্তি আর রাগ ওরাকে রীতিমতো কুঁকড়ে দিল। হুট করে কেন এই লোকটা তাকে এতটা ইগনোর করছে? কেন তার মায়ের নাম শুনে এদের আচরণ বদলে গেল? ওরার কাছে সবটাই অজানা রয়ে গেল। লেতো ক্যাসেলের আভিজাত্যে মোড়া একাকিত্বময় সকালের ব্রেকফাস্টের টেবিলটা ছিল রাজকীয়। লস অ্যাঞ্জেলেসের পাহাড়ের ঢালে অবস্থিত এই বিশাল ম্যানশনটি আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত। ডাইনিং রুমের বিশাল কাচের দেয়াল দিয়ে বাইরের নীল আকাশ আর নিচের শহরের ব্যস্ততা সবটাই স্পষ্ট দেখা যায়। একই সাথে পুরো বাড়িটাই যেন একটা গোলকধাঁধা, বিশাল বিশাল করিডোর, দামি পার্সিয়ান কার্পেট আর দেয়াল জুড়ে অদ্ভুত সব পেইন্টিং। ব্রেকফাস্ট শেষ করে মিনসা ওরাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে লাগল। ড্রয়িংরুমের মাঝখানে বিশাল একটা পোর্ট্রেট। সেখানে কালো রাইডার স্যুট ও হেলমেট হাতে ঋত্বিক দাঁড়িয়ে আছে। ঋত্বিকের ভাবগাম্ভীর্যের সহজাত গম্ভীর ভাবমূর্তি পোর্ট্রেটটা যেন জীবন্ত হয়ে দেয়ালে ফুটে আছে। ঘুরতে ঘুরতে মিনসা বলতে লাগল, আমাদের এখানে কিছু বিজনেস ইম্পায়ার আছে ওরা। আমি বেশিরভাগ সময় ওগুলো হ্যান্ডেল করি। ঋত্বিক আমাদের কোম্পানির চিফ হলেও ও অফিস খুব একটা পছন্দ করে না। খুব প্রয়োজন ছাড়া ওকে ওদিকে দেখাও যায় না। ওর জগতটা একটু আলাদাই বটে গি। মিনসা একে একে নানান গল্পালাপ করল তার সাথে। তার এই এলিট ও গোছানো ব্যক্তিত্ব ওরাকে মুগ্ধ করল। মনে মনে সে মিনসাকে নিজের বড় বোনের মতোই পছন্দ করে ফেল। কিন্তু হৃত্বিকের সেই রহস্যময় আচরণ তার মনের ভেতর কাটার মতো বিঁধতে লাগল। লোকটা নিশ্চয় তাকে চিনেছে, নয়তো এমন প্রতিক্রিয়া দেখাত না।
কিন্তু তার প্রতি হঠাৎ এত অবজ্ঞা করবারই বা কারণ কি? মনে তো হয় না ওই বিয়ের বিষয়টা সে এখনও মাথায় রেখেছে। নিশ্চয় তার মতো হৃত্বিকের কাছেও বিয়েটা ফেল না। 11টার দিকে মিনসার একটি জরুরি মিটিংয়ের কল আসতেই সে অরার থেকে বিদায় নিল। যাওয়ার আগে তার হাত বুলিয়ে বলল, তুমি এখানেই থেকো। বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরে আসছি গু। মিনসা চলে যাওয়ার পর পুরো বাড়িটা এক ভয়াবহ নিস্তব্ধতায় ডুবে গেল। ওরা একা একা ড্রয়িং রুমে পায়চারি করছিল। মিনিট 5 পর হঠাৎ একটি শব্দ তার কানে এল, মিউ। ওরা চমকে উঠল। শব্দটা অনুসরণ করে সে সিঁড়ির পেছনের অন্ধকার কোণটার দিকে এগিয়ে গেল। সেখানে গুটিসুটি মেরে বসে আছে এক ধবধবে সাদা বিড়াল। ওরা বিড়ালটার দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বিড়ালটার চোখ দুটোও ঠিক হৃত্বিকের মতো। একটি নীলচে আর অন্যটি গা বাদামি। ওহ গড, তুমি তো দেখতে ঠিক ওনার মতো, হাউ কিউমুট। ওরা মুগ্ধ হয়ে বিড়ালটিকে ধরার জন্য হাত বাড়াল। বিড়ালটা একবার ওরার দিকে তাকিয়েই সিঁড়ি বেয়ে তরতর করে দোতলার দিকে দৌড় দিল। ওরা যেন এক মুহূর্তেই মোহের বশবর্তী হয়ে বিড়ালটার পিছু নিল। হেই মিউ, থামো বলছি, থামো থামো, আমি তো তোমায় কিচ্ছু করব না গ। দৌড়াতে দৌড়াতে বিড়ালটা দোতলার সবচেয়ে বড় ঘরটার সামান্য খোলা দরজা দিয়ে সেটির ভেতরে ঢুকে গেল। ওরা নিজেও হিতাহিত জ্ঞান হারিয়ে সেই ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকা মাত্রই ওরা দেখল বিড়ালটা কোথাও ভোজবাজির মতো মিলিয়ে গেছে। সে কিছু বলে বিড়ালটাকে ডাকতে যাবে, তার আগেই হঠাৎ এক হাস্কি ও গম্ভীর কণ্ঠস্বর ঘরের আবহ কাঁপিয়ে তুলল। পারমিশন ছাড়া কারো ঘরে ঢোকার সাহস হয় কি করে? নিমিষেই ওরা সম্পূর্ণ থমকে গেল। তার ফুসফুসে বাতাস আসা বন্ধ হয়ে এল। তার ঠিক পেছন থেকে ভেসে আসছে সিডারউড আর তীব্র পুরুষালী সুগন্ধি, যা তাকে এক নিমিষেই অবশ করে দিল। ওরা ধীর পায়ে পেছনে ফিরতেই তার চোখের সামনে যা দৃশ্যমান হল, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সদ্য গোসল সেরে ভেজা সিক্ত গায়ে হৃত্বিক তার পেছনে দাঁড়িয়ে আছে। তার ফর্সা প্রশস্ত বুক ও সুঠাম দেহ হতে টপটপ করে পানি ঝরছে। কাঁধ অবধি দোলানো নিকষ কালো রেশমের ন্যায় চুলগুলো ভেজা অবস্থায় তার কপালে লেপ্টে আছে। তা হতে টপটপ করে পানি ঝরে ফেপে ওঠা পেটানো বলিষ্ঠ ফর্সা শরীরে লেপ্টে যাচ্ছে। পরনে কেবল একটি সাদা তোয়ালে, যা তার পেশিবহুল প্রশস্ত বুক ও অ্যাবসের প্রতিটি ভাঁজকে উন্মুক্ত করে রেখেছে। হৃত্বিকের প্রতিটি পেশি যেন এক একটা খোদাই করা জ্যান্ত গ্রিক মূর্তির ভাস্কর্য। ওরা স্পষ্ট টের পাচ্ছে তার হৃৎপিণ্ডের স্পন্দন কয়েকগুণ বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের এই তপ্ত সকালে তার সামনে দাঁড়িয়ে থাকা এই অর্ধনগ্ন সুঠাম দেহের অধিকারী ব্যক্তিটি তাকে এক দুর্মর অস্বস্তির মুখে ঠেলে দিল। অথচ হৃত্বিক নির্বিকার, কঠোর ভাবমূর্তি নিয়ে দাঁড়িয়ে। সে তার প্রশ্নের জবাবের অপেক্ষায়। তার তীক্ষ্ণ দ্বিবর্ণের নীলবাদামি চোখজোড়া ওরার হ্যাজেল রঙের চোখের উপর স্থির। ওরা আমতা আমতা করে বলল, আসলে আমি খেয়াল করিনি। ওই যে বিড়ালটা গু। ওরার কথা শেষ হওয়ার আগেই হৃত্বিক দুপা তার দিকে এগিয়ে এল। হৃত্বিক লম্বায় ওরার চেয়ে অন্তত 1 হাত বড়। তার বিশালাকার দেহের ছায়া ওরার উপর পড়তেই ওরা নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করতে লাগল। হৃত্বিক নিচু স্বরে তার সহজাত গম্ভীর হাস্কি টোনে বলে উঠল, গেইট লাস্ট। ওরা বোকার মতো করে চাইল। হৃত্বিক তার চোখে মুখে সেই একই কঠোরতা রেখে দাঁতে দাঁত চেপে পুনরায় উচ্চারণ করল, আই সেড গেইট লাস্ট। ভিডিও বানাতে সময় লাগে ঘণ্টার উপরে, আর আপনাদের কমেন্ট করতে কষ্ট হয়, তাই না? এমন করলে গল্প দিতে দেরি করব। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।